ইরানে একটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি প্রায় শেষ করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে দাবি করেছে, পেন্টাগন এখন কেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 8 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলেছে ওয়াশিংটন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। It's going that direction just in case. We have a big flotilla going in that direction. গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর আর্মারা যাচ্ছে যদি তার মনে হয় ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। যদিও ট্রাম্প বলেছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না, এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান। তার এমন মন্তব্যের পরই ইরানে মার্কিনীদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, গত 8 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং ক্রুজার। এর সঙ্গে আছে বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরই তেহরান পাল্টা দাবি করে তারাও প্রস্তুত। ইরানের উপর ছোট বড় যে কোনো হামলা যুদ্ধ হিসেবে দেখা হবে এবং সেই অনুযায়ী জবাব দেওয়া হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের আঙুল এখন বন্দুকের ট্রিগারে রয়েছে, যে কোনো ধরনের হামলার বিধ্বংসী জবাব দেওয়া হবে। এদিকে ইরানের রাজধানী তেহরানে নিরাপদ বাংকারে চলে গিয়েছেন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ট্রাম্পের হুঁশিয়ারির পরে প্রশাসনের একাংশের আশঙ্কা যুক্তরাষ্ট্র হামলা করতে পারে, সে কারণে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন খামেনি। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ আপাতত স্থিমিত। হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন, যাদের বিরুদ্ধে আন্দোলনে সমর্থনের অভিযোগ উঠেছে। তাদের ব্যবসায়িক সম্পদ জব্দ করা হয়েছে এবং সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলার মুখোমুখি করা হচ্ছে। কর্তৃপক্ষ আপাতদৃষ্টিতে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হলেও বিশ্লেষকরা মনে করছেন যে অসন্তোষ থেকে এই অস্থিরতার জন্ম, তার মূল কারণগুলো এখনও রয়ে গেছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে মুদ্রার দরপতনকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদ দ্রুতই সরকার পতনের দাবিতে দেশজুড়ে আন্দোলনে রূপ নেয়। আসলে অর্থনৈতিক সংকটই এই অস্থিরতার প্রধান কারণ। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ইরানি রিয়ালের মান ব্যাপকভাবে কমেছে, তেলের আয়ও সংকুচিত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী গত বছর দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে ৪১% উপরে পৌঁছায়। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘস্থায়ী পানির সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। এদিকে নিষেধাজ্ঞা শিথিল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা ছাড়া তেহরানের সামনে বিকল্প কম। তবে এর জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের মূল পররাষ্ট্রনীতিগত স্তম্ভ, পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের সহায়তা, এই ৩ বিষয়ে ছাড় দিতে হতে পারে। তবে ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ভেঙে দেওয়ার দাবি জানালেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি। উপসাগরীয় দেশগুলোর চাপে ট্রাম্প সামরিক হুমকির ভাষা কিছুটা নরম করলেও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি মোতায়েন অব্যাহত রয়েছে, যা চাপ সৃষ্টির কৌশল বলেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের রূপান্তর এরই মধ্যে শুরু হয়েছে। ধর্মীয় নেতৃত্বের জায়গায় ধীরে ধীরে সামরিক প্রভাব বাড়ছে। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষমতা ও প্রভাবের বিস্তার লক্ষণীয়। তাদের মতে খামেনির মৃত্যু বা ক্ষমতাচ্যুতির পর ইরান আর আগের মতো থাকবে না। পরিবর্তনটি গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতন নাকি নিরাপত্তা কাঠামোর ভেতর দিয়েই নতুন রূপে আত্মপ্রকাশ, তা এখনও অনিশ্চিত। তবে পরিবর্তন যে অবশ্যম্ভাবী, সে বিষয়ে বিশ্লেষকদের মধ্যে ঐকমত্য রয়েছে। শারমিন স্বপ্না, ৭১। সিরিয়ায় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তে আপাতত স্বস্তি ফিরলেও সংকট পুরোপুরি কাটেনি। তবে প্রশ্ন উঠেছে, কুর্দিদের সাথে কি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো যুক্তরাষ্ট্র?
নাকি সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের অবসান এবার সত্যি হবে? বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। এক দশকেরও বেশি সময় ধরে এসডিএফ যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র ছিল। মূলত ইসলামিক স্টেট আইএস বিরোধী যুদ্ধে তাদের এই মিত্রতা আরও বেশি স্পষ্ট হয়। কিন্তু এখন ওয়াশিংটন যেন ধীরে ধীরে সরে যাচ্ছে এসডিএফ থেকে। 20 জানুয়ারি সিরিয়া সরকার এসডিএফ এর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এই চুক্তির ফলে পূর্ব সিরিয়ার বড় অংশের নিয়ন্ত্রণ ফিরে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। এসডিএফ যোদ্ধাদের সিরিয়ান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা উঠেছে। তবে কি উত্তর পূর্ব সিরিয়ায় প্রায় 14 বছর ধরে চলা কুর্দি স্বায়ত্তশাসনের শেষ হয়েছে? 2015 সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় গঠিত হওয়ার পর এসডিএফ নিজেকে দেখেছে ওয়াশিংটনের সুরক্ষিত মিত্র হিসেবে। কিন্তু গত নভেম্বরে পাল্টে যায় হিসেব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আহমেদ আল শারার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটে যোগ দেয় সিরিয়া। ফলে এসডিএফ এর কৌশলগত গুরুত্ব কমে যায়। আর এটাকে বিশ্বাসঘাতকতা বলেই দেখছেন কুর্দিরা। এসডিএফ কমান্ডার মজলুম আবদির অভিযোগ, কুর্দি অধ্যুষিত অঞ্চল নিজেদের শাসনের যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছিল, ওয়াশিংটন এখন সেখান থেকে সরে এসেছে। এই পিছু হটা নতুন নয়। 2018 সালে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের। 2019 সালে সেই সিদ্ধান্তের সুযোগ নিয়ে এসডিএফ এর অবস্থানে হামলা চালায় তুরস্ক। সেই সময় পেন্টাগনের বাধায় ট্রাম্প থামলেও এবার বাধা অনেক কম। আসাদ ক্ষমতাচ্যুত সিরিয়ায় রাশিয়ার প্রভাব কম। এসডিএফকে ছেড়ে দিলেও যুক্তরাষ্ট্রের বড় ক্ষতির আশঙ্কা নেই। বরং ওয়াশিংটনের কাছে একজন রাষ্ট্রীয় নেতৃত্বের প্রতিনিধি আহমেদ আল শারা একটি অরাষ্ট্রীয় বাহিনীর চেয়ে বেশি গ্রহণযোগ্য। তবে কুর্দিদের কাছে এটি শুধু বর্তমানের ঘটনা নয়, এটি ইতিহাসের আরেকটি অধ্যায়। 1975 সালে ইরাকি কুর্দিদের পরিত্যাগ, 1991 সালে বিদ্রোহে সহায়তা না করা, 2017 সালে কিরকুক হারানোর সময় নীরবতা, বিশ্বাসঘাতকতার তালিকা দীর্ঘ। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ একবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র কখন কাকে বিক্রি করে দেবে কেউ জানে না। সিরিয়ার কুর্দিরা এখন সেই কথার অর্থ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। চারদিকে শত্রু রাষ্ট্রে ঘেরা কুর্দিদের সামনে বিকল্প সবসময় কম। তাই বাইরের শক্তির উপর নির্ভরতা ঝুঁকিপূর্ণ হলেও প্রায় অনিবার্য। এই অধ্যায়ের হয়তো শেষ, কিন্তু ইতিহাস বলছে স্বার্থের প্রয়োজনে কুর্দিরা আবারও প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। আরাফাত ইসলাম, 71। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে 332 জন যাত্রী এবং 27 জন ক্রু সহ একটি ফেরি ডুবে গেছে। সোমবার স্থানীয় সময় ভোরবেলায় দুর্ঘটনা ঘটার পর থেকে এ পর্যন্ত 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে 43 জন। এছাড়া জীবিত অবস্থায় এ পর্যন্ত 138 জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা। বাসিলানের মেয়র আর্সেনা লাজা কাথিং নানো এবং ফিলিপাইন কোস্টগার্ড বাহিনীর বাসিলান শাখার বরাতে জানা গেছে এসব তথ্য। স্থানীয় সময় ভোরের দিকে বাসিলানের জাম্বোআঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তৃষা কেরোস্টিন 3 নামের ফেরিটি। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। মেক্সিকোর সালামাঙ্কা শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় অন্তত 11 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। রবিবার শহরের মেয়র সিজার প্রিয়েতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেন। একটি ফুটবল ম্যাচ শেষে স্থানীয় একটি ক্রীড়া মাঠে সামাজিক জমায়েত চলাকালে সশস্ত্র একদল হামলাকারী এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল দিতে ও তদন্ত কার্যক্রম চালাতে দেখা যায়। মেয়র প্রিয়েতো জানান, আহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তিনি এ ঘটনাকে দুঃখজনক ও কাপুরুষোচিত হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এটি সমাজে গভীর অবক্ষয়ের প্রতিফলন। এদিকে সালামাঙ্কা গুয়ানাহুয়াতো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, হামলার ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন। 24টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝড়ের আঘাতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে 10 লাখেরও বেশি পরিবার। ঝড়ের কারণে বাতিল হয়েছে 10,000-এর বেশি ফ্লাইট, বন্ধ করে দেওয়া হয়েছে বহু সড়ক। লুইজিয়ানা এবং টেক্সাসে 3 জনের মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়া ও ঠান্ডাজনিত কারণে। চলমান এই দুর্যোগ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। নাহিদা রিন্থির রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে আঘাত হেনেছে ভয়াবহ শীতকালীন তুষারঝড়। তীব্র তুষারঝড়ে হতাহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া লাখো মানুষ বিদ্যুৎহীন, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ছড়িয়ে পড়া এই ঝড়ের কারণে প্রাণনাশের হুমকিতে আছেন সাধারণ মানুষ। কয়েক লাখ ঘর বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সময় কয়েক হাজার ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট অ্যাওয়ার। এমন ভারী তুষারপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়াবিদরা। এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন কয়েক কোটি মানুষ, যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। এত তুষার, আমি মনে করি এটা অস্বস্তিকর, কারণ আমরা ঘর থেকে বের হতে পারছি না, কিছুই করতে পারছি না, শুধু ঘরের ভিতর বাচ্চাদের সাথে খেলতে পারছি। আগে এত দীর্ঘ সময়ের জন্য তুষারঝড় ছিল না, এবার খুবই ভয়ঙ্কর। এই পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত ছিলাম না। মূলত বরফের কারণে গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে যেতে পারে এবং সড়ককে ভয়ঙ্করভাবে পিচ্ছিল করে তুলতে পারে। এই ঝড়ের কারণে ভার্জিনিয়া অন্তত 200টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। লুইজিয়ানা ও টেক্সাসে কয়েকজনের মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়া ও ঠান্ডাজনিত কারণে। এছাড়া নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, এই ভয়াবহ পরিস্থিতিতে স্কুল বন্ধের পাশাপাশি বিভিন্ন এলাকায় হিটিং সেন্টার খোলা হচ্ছে। একই সাথে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আমাদের শহরের প্রতিটি নিউ ইয়র্কবাসীর আশ্রয় দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। আমাদের প্রশাসন শহর জুড়ে স্কুল বিল্ডিংগুলিতে 10টি হিটিং সিস্টেম খুলেছে, পাশাপাশি খাবার সরবরাহ করা হবে। তবে বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন ও পোলার ভার্টেক্সের আচরণে প্রভাব ফেলতে পারে। এই ঝড় ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সরে গেলেও ফেব্রুয়ারির শুরু পর্যন্ত ভয়ঙ্কর ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। নাহিদা রিন্থি, 71। পর্যটকদের স্বর্গ হিমাচল। রাজ্য 48 ঘন্টা টানা তুষারপাতে বিপর্যস্ত। বরফে অবরুদ্ধ কোঠি মানালি জাতীয় সড়ক। ফলে দেখা দিয়েছে গাড়ির 7-8 কিলোমিটার দীর্ঘ লাইন। খাবার পানি ছাড়া রাতভর গাড়িবন্দী ছিলেন পর্যটকরা। এই অবস্থা আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে প্রায় 20 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে পর্যটকদের। টানা 2 দিনের তুষারপাতে মানালি, সিমলা, কুলুমুখিতে বিপর্যস্ত পর্যটকরা। তুষারপাতের জেরে রাজ্য জুড়ে 685টি রাস্তা বন্ধ। ফলে বিকল্প রাস্তায় গিয়েও উদ্ধার মিলছে না, গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না কিছুতেই। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝড়ো হাওয়ায় প্রভাবে ভারী তুষারপাত এবং বৃষ্টি চলবে 26 থেকে 28 জানুয়ারি পর্যন্ত। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।